বন্ধুরা, কথা মতো চলে এলাম জয়ন্তীর দ্বিতীয় ভিডিও নিয়ে। আগের ভিডিওতে দেখেছো ট্যুর প্ল্যান, সে কি এখনো দেখোনি ওই ভিডিওটা? তাহলে আই বাটন লিংকে ক্লিক করে এক্ষুনি দেখে নাও। আর এই ভিডিওতে পাবে ট্যুর এক্সপিরিয়েন্স ব্লগ অ্যান্ড অবশ্যই কিছু অ্যাডেড ইনফরমেশন। সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকো। হাওড়া স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা যাত্রা শুরু করলাম এনজেপির উদ্দেশ্যে। হ্যাঁ জানি, এটা শুনেই সবার প্রথম প্রশ্ন হবে হোয়াই শতাব্দী? নর্থ বেঙ্গল যাওয়ার তো প্রচুর ট্রেন আছে, কারণটা একটু পরেই বুঝতে পারবে। যাই হোক, ঠিক 2:25 নাগাদ আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। এই ট্রেনে আমরা পেয়েছিলাম ইভিনিং স্ন্যাক্স আর টি আর রাতের ডিনারও। খাবারের কোয়ালিটি অন্য যে কোনো ট্রেনের চেয়ে অনেকটাই ভালো, ইভেন বেটার দ্যান বন্দে ভারত। প্রায় রাত 11টা নাগাদ আমরা এনজেপি পৌঁছলাম। যাই হোক, এবার তোমাদের তাহলে বলেই দিই যে এরকম অদ্ভুত টাইমে এনজেপি আসার আর স্টেশনেই রাত কাটানোর সিদ্ধান্ত আমরা নিলাম কেন। আমরা কাল খুব সকালে ধরবো দ্য ভেরি ফেমাস ট্যুরিস্ট স্পেশাল ভিস্টাডোম ট্রেন, যেটা আমাদের অনেক দিনের একটা পুরনো ইচ্ছা বলতে পারো। তো চলো এবার যাওয়া যাক আমাদের রাত্রিবাসের জায়গাটার দিকে, যেটা রেলের রিটায়ারিং রুম অ্যাকচুয়ালি, আর এটা এনজেপির 1 নম্বর প্ল্যাটফর্মেই আছে। আচ্ছা, এক ঝলকে তোমাদের আমাদের এই রিটায়ারিং রুমটা দেখিয়ে নিই। এই দেখো, খুবই সুন্দর ছিমছাম ব্যবস্থা। ওদিকে দেখো মিতা বসে আছে, ওখানে খুব বেসিক সেট আপ দেওয়া আছে, যেমন এখানে একটা চেয়ার, টেবিল, একটা নর্মাল খাট, ওপাশে কিছু দেওয়া আছে গায়ে চাপা দেওয়ার জন্যে, একটা কাঁচ হালকা ফাটা, বাট দ্যাটস ওকে। একটা এসিও দেওয়া আছে, এসির কোনো প্রয়োজন যদিও আজকে আমাদের হবে না। এখানে একটা বেসিন দেওয়া আছে। আর লাস্ট দেখে নিই বাথরুমটা কেমন। এই হচ্ছে বাথরুমে গিজারের ব্যবস্থা আছে এবং একটা ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম। এবং এখানে একটা কথা তোমাদেরকে বলে দিই এটা শেষ করার আগে, যে এই রিটায়ারিং রুমের একটা বিশাল বেনিফিট হলো এটা কিন্তু 12 ঘন্টার জন্য বুক করা যায়, যেরকমটা আমরা করেছি। এটা কোথায় বুক করবে বা তার ওয়েবসাইটের লিঙ্ক কি সেটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। গুড মর্নিং। আমরা একটা রাত কাটিয়ে নিলাম এই রেলের রিটায়ারিং রুমে। তো কালকে এসে ইনিশিয়ালি খুব ভালো লাগলেও আজকে ওপিনিয়নটা একটু কন্ট্রাস্টিং। কারণ কি হচ্ছে যে ঘরটা প্রথমত যে বেডশিটটা ছিল সেটা আর কম্বল যেগুলো দিয়েছিল সেগুলো খুব একটা ক্লিন নয়, আমরা কম্বলটার জন্য ইউজও করতে পারিনি। আর বাথরুমটাও যে খুব একটা ক্লিন সেটা বলা যায় না। তাছাড়াও মানে এখানে রুমের মধ্যে মেনটেন্যান্সের অভাব তোমার চোখে পড়বে, মানে তুমি বুঝতে পারবে জায়গাটাকে ভালো করে মেনটেন করা হয়নি। তো আমি বাথরুমের লাইটও ছিল না। হ্যাঁ, বাথরুমের লাইটও ছিল না। আর আমি বলবো যে এইটাতে তুমি তখনই থাকো, যেমন আমাদের সিচুয়েশন যে আমরা আজকে সকালে টুরিস্ট স্পেশাল ট্রেনটা ধরবো, বাইরে থাকলে আমাকে আবার এত সকালে মানে 6টা 6:30টার মধ্যে আবার এনজেপিতে ফিরতে হতো। তো জাস্ট 12 ঘন্টা স্টের জন্য আমি এটা নিয়েছি। বাট এরকম কোনো সিচুয়েশন যদি না হয় যে তোমার একটা ক্যাচিং ট্রেন ধরার আছে, তার মধ্যে জাস্ট কয়েক ঘন্টার রেস্টের তোমার দরকার, আদারওয়াইজ আমি কখনোই রেকমেন্ড করবো না যে এখানে তোমরা থাকো বা নাইট স্পেন্ড করো। সকালে ট্রেনে ওঠার আগে আমরা চলে এলাম এই এনজেপি ফুড প্লাজাতে, যেখানে আমরা চটপট অর্ডার দিয়ে দিলাম আমাদের ব্রেকফাস্ট, আর যেটা ওরা ট্রেনের কোচে পৌঁছে দিয়েছিল। তো বন্ধুরা, এই যে দাঁড়িয়ে আছে ভিস্টাডোম ট্রেন এনজেপির 4 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো এবার ট্রেনে উঠে পড়ি ঝটপট। ট্রেনে উঠেই ফার্স্টে চোখে পড়লো এই সিসিটিভি ক্যামেরাটা। অতএব সিকিউরিটি কিন্তু বেশ ভালোই। তার সামনেই আছে একটা ওয়াশ বেসিন, আর তারপরে আছে এখানে টয়লেট। এখানে টয়লেট ফেসিলিটিগুলো কিন্তু বেশ মডার্ন, যেরকম তোমরা এখন দেখতেও পাচ্ছ। তো যাই হোক, এবার আমরা কম্পার্টমেন্টের দিকে যাব। উল্টো দিকে ঘুরেই কম্পার্টমেন্ট, আর কম্পার্টমেন্টের দিকে এগোতে গিয়ে ফার্স্টেই চোখে পড়ে এই লাগেজ সেকশন। লাগেজ কিন্তু এখানেই রাখতে হবে। ওই যে দেখতে পাচ্ছ ওইখানে আছে আমার আর মিতার লাগেজ। তো চলো এবার আমরা কম্পার্টমেন্টের দিকে এগোই। কম্পার্টমেন্টে দেখতেই পাচ্ছ বেশ কিছু লোক কিন্তু অলরেডি তাদের চেয়ারটাকে বেশ ঘুরিয়ে রেখেছে। বেশ বড় বড় কাঁচ আছে এই কম্পার্টমেন্টে, আর ওপরেও বেশ কিছু কাঁচ দেওয়া আছে, যদিও ওর ইউটিলিটি কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারিনি। এই এসো এবার তাড়াতাড়ি খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। আর দেখো এই ব্রেকফাস্ট টেবিলটা কিন্তু খুব মজার, ফোল্ড করে রাখা থাকে হ্যান্ডেলের নিচে, হ্যান্ডেলের ঢাকনাটা খুলবে, তারপর ফোল্ডগুলো খুলে মেলে ধরবে এই ব্রেকফাস্ট টেবিল তোমার সামনে। চলো এবার তাহলে এই মোমোগুলোর সদ্গতি করে নেওয়া যাক। একদম খিদে মিটে গেছে, এবার যাই এই কম্পার্টমেন্টের আসল জায়গায়। কিন্তু তার আগে অন দ্য ওয়ে দেখে নাও এখানে আছে একটা ছোট্ট কিচেন কাম ক্যাফেটেরিয়া।
এখানে চা, কফি, কাপ, ম্যাগি এগুলো পাওয়া যেতে পারে। নাও দিস ইজ দ্য মেন সেকশন এই কম্পার্টমেন্টে। তো এই ভিস্টাডোম কোচের যে মেন ভালো লাগার জিনিস সেটা হচ্ছে অবজারভেশন সেকশন রাখার পরে এইখানে কাঁচ, এই পিছনে কাঁচ, আর এই পাশেও কাঁচ, আর এখান দিয়ে যেতে যেতে পিছনটা দেখতে সত্যি এত ভালো লাগে। আমি কখনো এরকম কোনো ট্রেনে আগে চড়িনি, এটা আমার ফার্স্ট টাইম। এই অবজারভেটরি সেকশনে দাঁড়িয়ে কখনো দুপাশে ঘন রোমাঞ্চকর জঙ্গল, আবার কখনো বিস্তীর্ণ সবুজ চা বাগান, কিংবা কোনো ছোট পাহাড়ি নদী, আবার কখনো কখনো অন্ধকার টানেলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। যেতে যেতেই পথে পড়লো বাঙালির প্রিয় তিস্তা নদী, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, চিনতে পারলে ওটা সেবক ব্রিজ, আমাদের নস্টালজিয়া, ঠিক হাওড়া ব্রিজের মতো। ওকে, আমরা এখন মাল জাংশন ছেড়ে এগিয়ে যাচ্ছি। একটু ক্যামেরাটা দিকে দেখাও, মোস্টলি চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ভিস্টাডোম ট্রেনের জার্নি মোটামুটি শেষ। আমরা এখন এই জাস্ট হাসিমারা ক্রস করলাম আমরা এরপরে যে স্টেশন রাজা ভাত খাওয়ায় নেমে যাব। তো তোমাদের যদি দেখাই, এখনো ভিউটা খুবই সুন্দর, পিছনে পুরো চা বাগানে ভর্তি জায়গা, তার মধ্যে দিয়ে যাচ্ছি। তো পুরো জার্নিটাই খুবই এনজয়েবল। রুমটা তো মানে এই যে কোচটা খুবই ভালো, এবং আমি বলবো যে যদি তোমরা এই ডুয়ার্সের এইদিকে মানে আলিপুরদুয়ারের দিকে আসো, তো ট্রাই টু গেট ইন টু দিস ট্রেন। এটা একটা পার্ট অফ ইউর ট্রাভেল, না হলে তোমাদের অনেক কিছু জিনিসই মিস হবে, কারণ এত বড় কাঁচ, এত ভালো জানলা তো খুবই আছে। এবং আর ভিউ তো অলরেডি বেশ কয়েকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার অন দ্য ফ্লিপ সাইড দুটো একটা জিনিস বলবো, দেখো যে এই যে চেয়ারগুলো বলা হয় এগুলো রোটেট করা যায়, এটা কিন্তু জাস্ট একটা শো অফের ব্যাপার। হ্যাঁ, একটা চেয়ার রোটেট করলে পাশের চেয়ারের লোকে বুঝতে পারবে না, তো সেই জন্য প্রথম করলেও মেইনটেনেন্সের অভাবের জন্য বেশ কয়েকটা রোটেশনের খারাপও হয়ে গেছে। আর এমন হয় না যে রোটেশনটা এত বাজেভাবে হয় যে প্রথম কেউ করলে সেসব দিয়ে সবাই আবার ঘুরিয়ে দিয়েছে, কেউ আর রাখেনি। আর আরও একটা জিনিস, যেমন ধরো এই যে পিছনের কাঁচটা দেখতে পাচ্ছ, এটা ফেটে গেছে। সিন্স এটা একটা ট্যুরিস্ট স্পেশাল ট্রেন, এটা আরেকটু ভালো করে মেনটেন হলে হয়তো বেটার লাগতো। বাট এই ট্রেনের মেন হাইলাইট যেটা, সেটা হচ্ছে পিছনের যে জায়গাটা থেকে দাঁড়িয়ে তুমি অবজারভেশন সেকশন আছে, সেটা তো তোমরা দেখেওছো, অনেক ভিডিও করেছি। ওটার হাইলাইট, লিভ এভরিথিং অ্যাপার্ট, তোমার ওখানে দাঁড়িয়ে কীভাবে সময় কেটে যাবে তুমি রিয়ালাইজই করবে না। এক্স্যাক্টলি। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য রিভিউ ফর দিস ট্রেন। আমি তো বলবো এইখানে যদি আসো, এটা ছাড়তেই পারো না, এটাকে করতেই হবে তোমাদেরকে। আর একটা জিনিস এখানে বলে দিই, এই ট্রেনটার ট্রাভেল টাইমটা প্রায় 5 ঘন্টার মতো লাগবে। সো ক্যারি ইওর ওন ফুড। এখানে কিন্তু প্যাকেজড ম্যাগি ফ্যাগি পাওয়া যাচ্ছে, বাট ইটস বেটার ইউ ক্যারি ইওর ওন ফুড। চাটা নিয়ে খাওয়া যেতে পারে, চাটা খাওয়া যেতে পারে, বাট ইউ ক্যারি ইওর ওন ফুড। প্রায় 12টা নাগাদ আমরা রাজা ভাত খাওয়া স্টেশনে পৌঁছলাম। যেমনটা আগেও বলেছিলাম যে রাজা ভাত খাওয়াই হচ্ছে সবচেয়ে কাছের স্টেশন জয়ন্তী পৌঁছানোর জন্য, তাই আমরা এই স্টেশনেই নামলাম। এই স্টেশনে আমাদের জন্য আগে থেকেই ওয়েট করছিল আমাদের হোমস্টের গাড়ি। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, রাজা ভাত খাওয়াতে আগে তোমাদের করে নিতে হবে প্রত্যেক দিনের জন্য পারমিট, যেটা পরে পার হেড 150 টাকা, আর গাড়ি পরে হচ্ছে 480 টাকা পার ডে। এই পারমিট রিনিউ করতে হয়। তো চলো যাওয়া যাক পারমিট অফিসের উদ্দেশ্যে। রাজা ভাত খাওয়া পারমিট অফিসের কাজ আমাদের বেশ তাড়াতাড়ি মিটে গেছিল, প্রায় 5-10 মিনিটের মধ্যে। তাই আমরা ঠিক করলাম কাছেই যে রাজা ভাত খাওয়া ওয়াইল্ড লাইফ মিউজিয়ামটা আছে সেটা ঘুরে দেখে নেব। এর এন্ট্রি কিন্তু কমপ্লিটলি ফ্রি। তো চলো ঢোকা যাক মিউজিয়ামের মধ্যে। এই মিউজিয়ামে মেনলি এই রাজা ভাত খাওয়া আর জয়ন্তীর জঙ্গলে যে সমস্ত ওয়াইল্ড লাইফ দেখা যায় সেগুলোকেই সাজিয়ে রাখা হয়েছে। এই মিউজিয়ামে 3টে সেকশন আছে, ট্যাক্সিডার্মি সেকশন, বার্ডস অ্যান্ড রেপটাইলস আর বাটারফ্লাই সেকশন। তার মধ্যে আমাদের সবচেয়ে ভালো লেগেছে ট্যাক্সিডার্মি সেকশনটা। তো চলো যাওয়া যাক সেখানে। এখানে একটা ট্যাক্সিডার্মি সেকশন, অর্থাৎ এখানে কোনো মৃত জানোয়ারের বডি থেকে সমস্ত নাড়ি ভুড়িগুলো বার করে তাদের অনেক ধরনের স্টাফিং করে প্রিজার্ভ করে রাখা হয়। অনেক ইন্টারেস্টিং আছে, যেমন এখানে একটা হাতির পা, এখানে একটা ছোট প্যালাস গার্ল, এখানে তো এটা খুব সুন্দর জিনিস। আর এখানেও কিছু ইন্টারেস্টিং আছে, এই যে সজারুর পরে এখানে দেখতে পাচ্ছ এটা মোস্ট লাইকলি চিল। এখানে নাম দেওয়া আছে ওরিয়েন্টাল হানি বাজার্ড। এটা ভালচার অর্থাৎ শকুন। এখানে যদি ফলো করে দেখো, এখানে আছে একটা হাতি। আচ্ছা, বাই দ্য ওয়ে, উল্টো দিকটা ঘুরিয়ে দেখিয়ে দাও। এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো একটা রয়্যাল বেঙ্গল টাইগারের স্কিন, তার পাশে এখানে আছে একটা চিতাবাঘের স্কিন। এইগুলো হচ্ছে অ্যাডাল্ট সাম্বার আর সাব অ্যাডাল্ট সাম্বার, তাদের স্কিনগুলো এখানে রাখা আছে। তো
এই মিউজিয়ামটা সম্বন্ধে আমি এত নাম না শুনলেও এখানে এসে কিন্তু বেশ ভালো লাগছে, যেহেতু এটা একটা জঙ্গলের জায়গা, সেখানে ওয়াইল্ড লাইফের মিউজিয়াম খুব ভালো লাগছে। অ্যান্ড হিয়ার ইজ বার্কিং ডিয়ার। এই বার্কিং ডিয়ারের কথা কিন্তু আমরা ফেলুদার গল্পেও শুনতে পেয়েছি, যেখানে বার্কিং ডিয়ারের গল্প শুনে লালনবাবু চমকে যাবে। এখানে একটা লেপার্ড, অ্যান্ড ফাইনালি এখানে একটা বেশ এটা একটা ইউনিক, এটা সব জায়গায় দেখা যায় না, ক্লাউডেড লেপার্ড, খুব ইন্টারেস্টিং। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে এখানে, পাগ মার্কস। আমি এর আগে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে ওই যেটা আন্ধ্রাতে, সেখানে গিয়েও পাগ মার্কস দেখতে পেয়েছিলাম। এখানেও বেশ কিছু বড় বড় টাইগারের পাগ মার্কস দেখা গেছে। আর লাস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে যদি দেখো, এখানে একটা অজগর, দ্য পাইথন স্টাফ করে রাখা আছে, আর তার উপর একটা পাইথনের ছাল। ওভারঅল বেশ ইন্টারেস্টিং। মিউজিয়াম দেখা শেষ করে আমরা ফাইনালি রওনা হলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে, যেটার নাম বোনান্তে হোমস্টে। তো আমাদের এখান থেকে পৌঁছতে মোটামুটি সময় লাগলো ওই 8 ঘন্টা মতো। আচ্ছা, এবার তাহলে জয়ন্তীতে এই যে বোনান্তে হোমস্টে আছে, এটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এদিকে জয়ন্তী রিভার বেড, খুব সুন্দর দেখতে, এটা তো দেখবই আমরা। আর তার ঠিক অপোজিটেই এই বোনান্তে হোমস্টে। সব থেকে প্রথমে যে অ্যাডভান্টেজটা চোখে পড়ে সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এটা হচ্ছে গাড়ি রাখার জায়গা। অর্থাৎ তোমরা যদি কলকাতা, উত্তরবঙ্গ বা যে কোনো জায়গা থেকে যদি তোমরা গাড়ি নিয়ে আসো, তাহলে তোমাদের গাড়ি রাখা নিয়ে কোনো সমস্যা হবে না। এটা গেল প্রথম সুবিধে। এবার দেখো ঘরগুলো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এদের ঘর। এখানে এদের মোট 4টে ঘর আছে। এটা 1, 2, সামনে 3 আর ওপাশে 4। ওগুলো আমি নিচে নেমে গিয়েও আরও দেখাবো। বাট বোনান্তের আরও একটা জিনিস যেটা খুব ভালো, যেটা এতে বুঝতে পারছি, সেটা হচ্ছে এখানের খাওয়া দাওয়া। এখানে খাওয়া দাওয়ার জন্য অনেক ব্যবস্থা করা আছে, তাই এখানে আশেপাশের যে হোমস্টে আছে সেখান থেকেও লোক কিন্তু খেতে এখানেই আসে। এবং এবার আমি তোমাদের দেখাবো এখানে খাওয়া দাওয়ার জন্যে এরা কী কী ব্যবস্থা করে রেখেছে। সামনে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই হচ্ছে বসে খাওয়ার জায়গা। আমি তোমাদেরকে নিচে নেমে এটা আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই একটা জায়গা, এই জায়গাটার মধ্যে গোল করে টেবিল বানিয়ে খাবার জায়গা বানিয়ে রাখা আছে। এরকম একটা আছে, এইটা ওরকম আরও একটা। আর তারপরে সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা ওরকম ঘিরে বানিয়ে রাখা খাবার জায়গা। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে একটা খাবার জায়গা। উল্টো দিকে আরও একটা ওপেন করে খাবার জায়গা বানিয়ে রাখা আছে। ফলে বোঝাই যাচ্ছে অনেক লোকই কিন্তু এখানে খেতে আসে। তবে এখানে থাকার জায়গা কিন্তু লিমিটেডই। যেরকম তোমাদেরকে বললাম, এখানে মোট 4টে মাত্র রুম আছে। তো সেই রুমগুলোতে তোমরা এখানে যদি থাকতে চাও, কি করে বুক করবে, কন্ট্যাক্ট নাম্বার কত, সবই তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। আর প্রত্যেকটা রুমে থাকার খরচ কত তা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। তো সেটা তোমরা এদের সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবে। যাই হোক, এবার রুমগুলো দেখাই তোমাদেরকে। এই দেখো, এইখানে আছে 1 আর 2, 1, 2। এই রুমগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরির বোধ হয়। আর তারপরে আছে আরও 2টো রুম, এই 3, এইটা আর এইটা 4। আমরা এই 4 নম্বর রুমেই আছি। আমাদের কিন্তু আমাদের রুমটা খুব ভালো লেগেছে। তার ঠিক কারণ হচ্ছে এই যে রুমের সামনে এত সুন্দর সুন্দর গাছ, দুটো ঝাউ গাছ আছে এখানে সুন্দর। আর তারপরে এইটা হচ্ছে মিতার পার্সোনাল ফেভারিট, রুমের ঠিক সামনে একটা টগর গাছ। এবার আমি এই রুম ট্যুরটা করিয়ে দিই। এটা আমাদের রুম, বাইরে এরকম কিছু বসার জায়গা আছে, এখানে মিতা বসে আছে। আর রুমের ভেতরে সেটআপটা খুবই বেসিক, এবং এটা এমন একটা জায়গা, এখানে এসে হাইফাই সেটআপ এক্সপেক্ট করা উচিত নয়। তো এখানে দেখতে পাচ্ছ একটা নর্মাল বেড, একটা আয়না দেওয়া আছে, এখানে একটা আয়না, কিছু ওয়ার্ড্রোবস, এখানে আরেকটা ড্রেসিং টেবিল, এখানে একটা সোফা। খুবই বেসিক সেটআপ, অ্যান্ড দ্যাটস ওকে। এখানের থেকে বেশি এক্সপেক্ট করা উচিত নয়। আর এইখানে দেখো, এইটা হচ্ছে ওয়াশরুমটা ওয়েস্টার্ন স্টাইলে। এই যে বেসিক সেটআপ, এখানে স্নান করার যা ব্যবস্থা সমস্ত কিছু দেওয়া আছে। অ্যান্ড ফাইনালি এটা বেসিন, যেটা আগেও দেখালাম। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য রুম ট্যুর।
আমাদের পৌঁছতে বেশ দেরি হয়ে গেছিলো, তাই আমরা এসেই আগে লাঞ্চে বসে গেছি রুমটা পাওয়ার পর। তো আমাদের অ্যাকচুয়ালি এদের প্যাকেজ ফুডটা নেওয়া আছে, যেটা জনপ্রতি 600 টাকা পার ডে। তো লাঞ্চেরা কী কী দিয়েছে দেখাচ্ছি। ভাত, স্যালাড, লাউয়ের তরকারি, চচ্চড়ি টাইপের একটা, মোচা, আলুকপির তরকারি, আলু ভাজা, ডাল আর মাছ। এটা হচ্ছে শাক। হ্যাঁ, এটা হচ্ছে আজকের লাঞ্চের মেনু। আবার ডিনারে কি পাবো সেটা তোমাদের তখন দেখো। আপাতত লাউয়ের তরকারিটা দিয়ে খাচ্ছি, দেখি কেমন করেছে রান্না। ভালো, সুন্দর, বেশ ঘরোয়া রান্না। আচ্ছা, আমরা এই শাকটা এখন ট্রাই করে দেখবো। এটা তো ফিল হচ্ছে কোনো লোকাল শাকই এটা দিয়েছে, দেখা যাক খেয়ে। না না, কলমি শাক মনে হয়। আচ্ছা, এখন এদের যে ডালটা দিয়েছে এটা খাচ্ছি। এর আগে মোচাটা খেলাম আর চচ্চড়িটা খেলাম, খুব ভালো খেতে ছিল, খুব ঘরোয়া খাবার। তো একটা জিনিস নোটিস করলাম, তুমিও দেখেছো নিশ্চয়ই, যে এখানে অনেক লোক বাইরে থেকে খেতে আসছে। তো অবভিয়াসলি এদের খাবার খুব ভালো। এবং দেখো, আমরা অনেক জায়গাতেই থালি খেয়েছি, যেটা আমরা অনেক জায়গাতেই দেখিনি যে এত রকমের তরকারি দিয়ে দেওয়া থালি, এবং খুব হোমলি রান্না। ডাল আর এটা দিয়ে খেয়ে দেখি। হালকা শীতের রোদ পড়েছে, খেতেও খুব ভালো লাগছে। দারুণ। আচ্ছা, এই মাছটা খেতে এত ভালো, আমি খাবার শুরু করে দিয়েছি, ভুলেই গেছি যে তোমাদেরকে বলবো কেমন লেগেছে। তো আমার খাওয়া প্রায় শেষ। তো মাছের ঝালটা খুব সুন্দর, খুব সুন্দর। এখানে লেবু পেয়েছি খুব ভালো, লেবু দিয়ে মেখে খেতে দারুণ লাগছে। একদম পুরো টাটকা মাছ দিয়েছে, আর তার সাথে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগছে। ওভারঅল আমি এদের লাঞ্চ খেয়ে খুব স্যাটিসফাইড। দারুণ। আমরা এখন চলে এসেছি সন্ধেবেলায় জয়ন্তী রিভার বেডে সানসেট দেখতে। শুনেছি এটা খুবই দেখার মতো জিনিস হয়। তোমরা ক্যামেরার পিছন দিকে সেটা কিছুটা হলেও দেখতে পাচ্ছ। আরও একটা সুন্দর জিনিস দেখার মতো আছে, এই সানসেটের সময় জয়ন্তী পাহাড় কি সুন্দর দেখতে লাগে, দারুণ দেখতে লাগছে। একবার দেখাচ্ছি, দেখে নাও দৃশ্য। এই দেখো, গোটা জয়ন্তী পাহাড়ের রেঞ্জটা, পড়ন্ত সূর্যের আলো এদের ওপরে এসে পড়েছে এবং অসাধারণ দেখতে লাগছে। আশা করছি সকালে সানরাইজের সময় খুব ভালো লাগবে, সেটাও ক্যাপচার করার চেষ্টা করব। এবং তোমরা হয়তো ক্যামেরায় দেখতেও পাচ্ছ অনেক লোক এই সানসেট দেখার জন্য ভিড় জমিয়েছে। আরও একটা জিনিস, হয়তো তোমরা রিভার বেডে কিন্তু জল নেই, গোটা রিভার বেডটাই শুকনো। তো জল না থাকার একটা কারণ এখানে শুনলাম একজন লোকালের কাছে, যে আগে নাকি জয়ন্তীতে সারা বছরই জল থাকতো, বাট তারপরে 1993 কি ওই রকম সময় একবার ভয়াবহ বন্যা হয়। তো সেই বন্যার সময় কোনো একটা কারণে প্রচুর পলি এসে জমা পড়ে এই রিভার বেডে, এবং তার ফলে এইখানে প্রায় 40 ফুট মতো রিভারের হাইট বেড়ে যায়। একটা ব্রিজ ছিল, সেটারও মানে মাথা ছাড়া আর কিছুই প্রায় দেখা যায় না। আচ্ছা, তোমাদের যে ডুবে যাওয়া ব্রিজটার কথা বলেছিলাম মনে আছে তো? দেখো, এইটা হচ্ছে সেই ব্রিজটা। এই পাশে একটা পিলার, আর ওদিকে যদি ঘোরাও ওই পাশে আরেকটা পিলার। ওই পাশটায় যাবো, গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর আছে। তো তার আগে বলি যে এই পিলারটা, মানে এই ব্রিজটা ব্যবহার হতো নদীটা পারাপার হওয়ার জন্য। বাট 93 সালের বন্যায় যখন রিভার বেড 40 ফুট ওপরে উঠে আসে, তখন এই ব্রিজের মাথাটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এই ব্রিজটা কবে তৈরি হয়েছিল বা কি, তার একটা ডিটেলস এখানে দেওয়া আছে। মানে বেশ ইন্টারেস্টিং আর নস্টালজিক। যেখানে জয়ন্তী ব্রিজ ডিজাইন বাই অসওয়াল্ড এস স্মিথ, মানে ব্রিটিশ আমলে এটা তৈরি হয়েছিল। এবং এটা কানেক্টেড অ্যান্ড স্টার্টিং হচ্ছে 1915-এ এটা শুরু হয়েছিল, কমেন্সড, অথবা এটা তাই তো মনে হচ্ছে কমেন্সড 1915, কমপ্লিটেড ইন 1916। অর্থাৎ 1915 থেকে 1917-16 সালের মধ্যে এই ব্রিজ তৈরি হয়েছিল। এন্ড ইফ আই এম নট রং, ডিজাইনটা দেখে যা মনে হচ্ছে ইট ওয়াজ আ ক্যান্টিলিভার ব্রিজ। কুড বি, নট শিওর, কারণ এখানে লোহার পাতগুলো দেখে বলা একটু মুশকিল সেটা। তো দেখো, এখন এই 40 ফুট উঠে যাওয়ার ফলে কি হয়েছে, যে জাস্ট ইমাজিন করা যায় যে এখানে নদীটা কতটা গভীর ছিল এক সময়। জাস্ট আর মাথাটুকু পড়ে আছে। তো যে নদীর ব্যাপারে কথা হচ্ছে, সেই নদীর আর সামান্যটুকু অবশিষ্ট আছে। জয়ন্তী রিভার বেড পুরো শুকিয়ে গেলেও এইখানে এসে একটা ক্ষীণ জলের ধারা এখনো বয়ে চলেছে। তার জন্য অবশ্য তোমাদের প্রায় পুরো রিভার বেডটাই ক্রস করতে হবে। প্রায় ওদিকটা দেখাও কতটা আমরা ক্রস করে হেঁটে এসেছি। ওই পার্ট থেকে অলমোস্ট এই পারে শেষ অবধি হেঁটে এলে তারপরে এই জলধারাটা দেখা যাচ্ছে। তো আজ আমাদের এখন কাজ হচ্ছে সানসেট দেখা। পশ্চিমে আকাশের কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। চলো এবার আমরা একসাথে মিলে সানসেটটা দেখি।
আমরা এসেছি ডিনার করতে। এই জায়গাটা বেশ সুন্দর, একখানা গোল করে ঘিরে বসার মতো জায়গা। তো ডিনারেও কিন্তু এদের বেশ ঘরোয়া আর এলাহি আয়োজন। তো আমরা রুটি নিয়েছি, চাইলে ভাতও নেওয়া যায়। তো আমাদের দিয়েছিল রুটি, তার সাথে আলু ভাজা, একটা আলু কপি কড়াইশুটির তরকারি, একটা সুন্দর করে বানানো বেগুন ভাজা, আর একটা মাংস, অবশ্যই দ্য শো স্টপার। তো দেখি খেতে কেমন করেছে। আমাদের লাঞ্চ তো খুব ভালো লেগেই ছিল, এবার দেখা যাক ডিনার কেমন লাগে। সো হ্যাঁ, চিকেনটা তো বেশ ভালোই লাগছে অন দ্য ফার্স্ট গ্লান্স। খুব ভালো খেতে। তো অনেক হয়েছে ভিডিও, এবার খাওয়ায় ফোকাস করা যাক। গুড মর্নিং। আরও একটা সকাল, আরও একটা ডেস্টিনেশন এক্সপ্লোর করার টাইম। আমরা আজও এখানেই আছি জয়ন্তীতে। তো এখান থেকে আজ আমরা মহাকাল মন্দিরের ট্রেকে যাব। সকালের প্ল্যান সেটাই। তো গাড়ি আসছে, পারমিট বানিয়ে আমরা যাবো মহাকাল ট্রেকের জন্যে। তো খুব শীঘ্রই সেখানে আবার দেখা হচ্ছে। আজ আবার পারমিটটা রিনিউ করলাম, খরচ হলো 780 টাকা। পারমিট পেয়ে আমরা শুরু করলাম আমাদের যাত্রা ছোট মহাকাল মন্দিরের উদ্দেশ্যে জয়ন্তী রিভারবেডের ওপর দিয়ে। যাত্রাপথ খুবই সুন্দর লাগছিল। সুন্দর? এটা সুন্দর মনে হচ্ছে কারণ আমি এখানে গিম্বল দিয়ে ভিডিওটা করছি বলে। দাঁড়াও একবার আমি আমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো আমাদের কি অবস্থা হয়েছিল। দেখো জলটা কি ভালো লাগছে। আমরা চলে এসেছি, এবার এখান থেকে মহাকাল ট্রেকের শুরু। গাড়ি আমাদের এই পর্যন্তই ছাড়লো। এবার এই পয়েন্ট থেকে পদযাত্রা। সামনে জায়গাটা কিরকম একবার এই যে এইখান থেকে এই নদী আর পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাব। আমাদের সাথে আছে আজকে আরও দুজন অতিথি, ওনাদের সাথে এসে এখানেই আলাপ হয়েছে, খুব ভালো লাগলো। ভদ্রলোক একজন স্কুলের হেডমাস্টার এবং উনিও ব্লগ করেন, প্রবাবলি অ্যাহেড অফ হিজ টাইম। এই সেই কাঠের ব্রিজ, খুব সুন্দর জায়গাটা। এটা পেরিয়ে আমরা এগিয়ে যাব। এই দেখো জয়ন্তী নদীর যেটুকু জল অবশিষ্ট আছে সেটা এখানেই। চলো আবার এগোতে এগোতে সামনে কোনো জায়গায় ব্লগে দেখা হবে। আমরা কিন্তু এখন আর ইন্ডিয়াতে নেই, নদীর ওই পারটা ইন্ডিয়া, আর নদী পেরিয়ে যেই আমরা এই দিকটাতে এসেছি, এই যে এই দিকের পাহাড়টা, এইটা হচ্ছে ভুটান। হ্যাঁ জানি হয়তো আমার কথা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমি বিশ্বাস যাতে তোমরা করতে পারো তার একখানা উদাহরণ এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইখান থেকে আমাদের মহাকাল ধাম বা মহাকাল ট্রেকের শুরু। আর লক্ষ্য করো তার নিচে কি লেখা আছে, রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। অর্থাৎ অনেকটা ইউরোপের মতো। একটা রাস্তা ক্রস করলে যেমন দেশ চেঞ্জ হয়ে যায়, সেরকম। কি ভালো হতো না যদি সবকটা দেশের বর্ডার ঠিক এই রকমই হতো। চলো এবার আমরা এগোবো। কিছুটা হলেও টাইগারনেস মনেস্ট্রির কথা মনে পড়ে, বা টাইগারনেস মনেস্ট্রিতে ওঠার রাস্তাটা এত সহজ এবং এত সুন্দর করে সিঁড়ি দিয়ে বাঁধানো ছিল না। তাই আমরা চলে এসেছি ছোট মহাকাল মন্দিরে, একটা গুহার মধ্যে একটা মন্দির। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা ছোট মহাকাল পেরিয়ে একটু সামনে গিয়ে একটা ঝর্ণা আছে, আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই দেখো এই হচ্ছে সেই ছোট্ট পাহাড়ি ঝর্ণা। এর আওয়াজটা আমরা দূর থেকেই পাচ্ছিলাম, ছোট মহাকাল মন্দিরেই পাওয়া যায়। এই ঝর্ণা পড়ে এইখান দিয়ে বয়ে চলেছে। আচ্ছা এই রাস্তাটা দিয়ে এসে তারপরে এইখানে পাহাড়ের মধ্যে দিয়ে উঠে এই যে এইখান দিয়ে আমরা গিয়েছি ছোট মহাকালে। কিন্তু যদি কেউ বড় মহাকালে যেতে চায়, যেটা অ্যাকচুয়ালি কিছুটা দুর্গম,
তাহলে তাদেরকে এই যে ব্রিজটা আছে দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ক্রস করতে হবে। এই ব্রিজটা ক্রস করে সামনে ওই যে পাহাড়ের রাস্তা যাচ্ছে, এই রিভার বেডের মধ্যে দিয়ে আরও 1 কিলোমিটার যেতে হবে, গিয়ে এই ডান দিকের পাহাড়, এই পাহাড়ে উঠে পাহাড়ের ওই চূড়োয় ওইখানে আছে বড় মহাকালের মন্দির। এটা যেতে মোটামুটি 2 ঘন্টার মতো লেগে যাবে, অতটা সময় আমাদের হাতে নেই এবং সেইভাবে তৈরি হয়ে আসিনি যে এতটা বড় ট্রেক আমরা করতে পারবো, তাই বড় মহাকাল আমাদের আর যাওয়া হলো না। পরে কখনো যদি আসি নিশ্চয়ই যাব। ছোট মহাকাল শেষ করে আমরা বেশ তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। ইচ্ছা ছিল পোখরি লেক ট্রেকে যাওয়ার জন্য, কিন্তু আমরা গাড়ি পাইনি বিকজ এটা পিক সিজন ছিল আর গাড়ির খুব রাশ ছিল। তাই জন্য আমরা জয়ন্তীর আশেপাশে গ্রামটাই একটু পায়ে হেঁটে ঘুরে দেখলাম। দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ বিকালে আছে একটা বড় প্ল্যান। আমরা এখন খুব এক্সাইটেড, কারণ জয়ন্তীতে আসার যে মেন কারণ আমাদের, অর্থাৎ সেই জঙ্গল সাফারি, কোর জয়ন্তীর জঙ্গল সাফারি, সেখানে আমরা যাচ্ছি। তো চলো আবার জঙ্গলেই দেখা হবে। এখন 3:30 মতো বাজে। আমরা একটা জিপসি নিয়ে ঢুকে পড়েছি জয়ন্তীর কোর জঙ্গলের মধ্যে, এবং আমাদের ভাগ্য খুব ভালো, আমরা আবার পেয়ে গেছি দুজন অসাধারণ কো ট্রাভেলার। আচ্ছা, ডান দিকে এইখানে একখানা জলাশয় করা আছে, যাতে সমস্ত পশু পাখিরা এখানে জল খেতে আসতে পারে। মানে স্বভাবতই এখানে বন্যপ্রাণী দেখতে হওয়ার সম্ভাবনা বেশি, বাট আমি তো এখনো কাউকেই দেখতে পেলাম না। এই জায়গাটা যদি হাতি যদি মুভমেন্ট করে না, হ্যাঁ, যেখান থেকে হাতিটা ঢুকেছে, হ্যাঁ, হাতিটা এখানে আছে। ঠিক আছে। ফরেস্ট অফিসারের কথা মতো এখানে সামান্য ওয়েট করার পরেই দেখতে পেলাম এক পাল হাতি, যারা এখানে জলাশয়ে জল খেতে আসছে। এই দেখো কি সুন্দর মা হাতিটা, দেখো বাচ্চা হাতিটাকে ইয়ে করছে। এটাই বোধহয় মা হাতিটা, একদম ডান দিকে। হ্যাঁ, এই যে ওর সাথে বাচ্চা হাতিটা আসছে। ওহ, কি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, এ তারপরে ওই হায়না মাই সব, মানে ওরাই লিড করে, হ্যাঁ, পুরো গ্রুপ লিড। বাচ্চাটা মায়ের কাছে ছাড়া কোথাও যাচ্ছেই না। আরেকটা আছে, ওটাও ছোট, এর থেকে একটু বড়। দুটো আসছে, ওরা নুন খেলে বা জল খায়। এরপর জঙ্গলের রাস্তা দিয়ে চলার পর আমাদের জিপ নেমে পড়লো জয়ন্তী রিভার বেডে, যেখানে আমরা দেখতে পেলাম একটা খুব সুন্দর ময়ূর। তারপর আবার রেঞ্জ অফিসের পাশের রাস্তা দিয়ে আমাদের জিপ ঢুকে পড়লো জঙ্গলে। একটা কথা এখানে বলতেই হয়, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার এই অনুভূতি কিন্তু অসাধারণ রোমাঞ্চকর ছিল। এই সাফারিতে এটা সেকেন্ড টাইম যখন জিপ আর একবার একটা রিভার বেডে নামে। এটা বালা রিভার বেড, যেটা শুধুমাত্র বৃষ্টির জলেই পুষ্ট হয়। আর এই রিভার বেডটা কিন্তু জয়ন্তীর চেয়ে বেশ আলাদা, কারণ এই রিভার বেডটা পুরোটাই বালি, তাই এর নাম বালা রিভার। এখানে কয়েকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে রাখি, যেগুলো বেশ ইম্পর্টেন্ট। এক হচ্ছে যে জয়ন্তীর এই সাফারি কিন্তু এখনও অনলাইনে বুক করা যায় না। এটা তোমরা যখন এখানে যে হোটেল বুক করবে সেখানে ফোন করে তাদের সাথে কথা বলে রেখো, তারাই এটা তোমাকে ব্যবস্থা করে দিতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই জঙ্গল সাফারি অনেক টাইমেই হয়, মানে দিনের অনেকগুলো সময়ের মধ্যেই হয়, বাট বেস্ট টাইমিং হচ্ছে ইদার আর্লি মর্নিং কিংবা এই বিকেল 3:30 নাগাদ যে সাফারিটা হয়, যেটা লাস্ট সাফারি আমরা করেছিলাম। এই সাফারিগুলোই সবচেয়ে ভালো, কারণ এর মধ্যে অ্যানিমাল সাইটিংয়ের চান্সটা সবচেয়ে বেশি থাকে। বাট উই আর নট ডান ইয়েট। কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম এক দল বাইসনকে। যদিও এই ক্যামেরায় সেটা দেখে তাদেরকে অনেকটা দূরে মনে হচ্ছিল, বাট আমাদের চোখের দেখে আমরা তাদের খুব ভালোভাবে দেখতে পেয়েছি। আজকের জঙ্গল সাফারির শেষ কম্পেনিয়ন ছিল এই বার্কিং ডিয়ার। এই প্রাণীটি আগেও 2-4 বার দেখা দিলেও ক্যামেরায় এই প্রথম তাকে বন্দি করতে পারলাম। সে যে ভীষণ চঞ্চল। এই জঙ্গল সাফারি আজকের মতো এখানেই শেষ। এরপর আমরা ফিরে গেলাম আমাদের হোমস্টেতে। গুড মর্নিং। আরও একটা খুব সুন্দর সকালের সাক্ষী হতে যাচ্ছি আমরা। প্রায় 6টার মতো বাজছে। আমরা বেরিয়েছি, আমরা বক্সাফোর্ড ট্রেকে যাব, বাট এদিকে জয়ন্তী পাহাড়ের পিছন থেকে সূর্যটা উঠছে, তো গোটা আকাশটা সুন্দর রঙে সেজে গেছে। একবার দেখো গোটা আকাশটা কি সুন্দর রঙে সেজে গেছে। এইখানে
এই হচ্ছে জয়ন্তী পাহাড়। বক্সা ফোর্ট ট্রেকের জন্য হোমস্টে থেকে প্রথমে যেতে হয় সান্তলাবাড়ি গাড়ি করে, তার চার্জ পড়ে 1500 টাকা। আর তারপর সেখানে একটা লোকাল গাড়ি করে যেতে হয় স্টার্টিং পয়েন্ট ট্রেকের, সেটার জন্য চার্জ পড়ে 500 টাকা। আর যে গাইড নিতে হয় তার জন্য চার্জ পড়ে 400 টাকা ফর 2 পারসন। আমরা বক্সা বক্সা ফোর্টের ফোর্টের ট্রেক শুরু করে দিয়েছি। রাস্তা কেমন তুমি বলো? প্রচন্ড খাড়াই। ট্রেকের রাস্তা যেরকম হয়, তো এই হচ্ছে ট্রেকের রাস্তা। এইভাবে উঠে গেছে, ওই যে সামনে দাঁড়িয়ে আছে বিশাল, আমাদের গাইড। এই ট্রেকিং রুটে আমাদের ফার্স্ট স্টপেজ ছিল বক্সা ভিউ পয়েন্ট। এসে গেছি বক্সা ভিউ পয়েন্টে। এই যে বিশাল, বিশাল এই পুরো জায়গাটা দেখাবে তো? বল। देखिए सर, मेनली इधर से ना इधर का जो इधर से मेनली 3 ठो नदी दिखाई देता है। जैसे कि उस साइड में रहा आपका जयंती रिवर, इधर से बक्सर रिवर और वहाँ पर रह गया बाला रिवर। 3 ठो नदी दिखाई देता है। ये जितना भी पूरा एरिया सर आप देख रहे हैं ना, अब वो लास्ट आसाम बॉर्डर तक ये पूरा बक्सर टाइगर रिजर्व एरिया है। বক্সা ভিউ পয়েন্টের পর থেকে ট্রেকিং রুটটা রিলেটিভলি বেটার হয়েছিল। আর আমরা যেহেতু খুব আর্লি মর্নিং বেরিয়েছিলাম, তাই ওয়েদারটা খুব প্লেজেন্ট ছিল। আর অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল চতুর্দিকে পাখির কলরব, যেটা তোমরা শুনতে পাচ্ছ। ট্রেক করে যেতে যেতে যদি টায়ার্ড লাগে, তাহলে বসে রেস্ট নেওয়ার জন্য কিন্তু এরকম অনেক জায়গা বানানো আছে। এখানে তোমরা বসে রেস্টও নিতে পারো, এবং এছাড়াও এখানে অনেক দোকান আছে যেখান থেকে তোমরা চা, কফি, ম্যাগি, মোমো বা এরকম নানা খাবার কিনে কিন্তু খেতে পারো। এইভাবে 1.5 থেকে 2 ঘন্টা ট্রেক করে তোমরা কিন্তু পৌঁছে যাবে বক্সা ফোর্টে। এই হচ্ছে বক্সা ফোর্টের গেট। আমরা এখন ফোর্টের গেট দিয়ে ভেতরে ঢুকছি। এখানে একটা ফলক দেখতে পেয়েছি, এই ফলকটা খুব ইন্টারেস্টিং। सर देखिए हमारा बॉक्स जो रविंद्रनाथ टैगोर ने ना जो जेलर सबके लिए था ना सर, जब रविंद्रनाथ टैगोर दार्जिलिंग में आए थे तब इधर पर जितना भी जो जो फ्रीडम फाइटर का लीडर सबको बंदी बनाया था, हाँ, उस सब के लिए रविंद्रनाथ टैगोर ने जो लेटर लिखा था, ये है वो सब। ওকে, আমরা এসে গেছি বক্সা ফোর্টে। এই বক্সা ফোর্টের কিন্তু অনেক হিস্ট্রি আছে, হিস্ট্রি অনেক পুরনো। আমরা ধরবো সেই জায়গাটা থেকে যেখানে হিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে, এবং সেটা হয় মেনলি এই জায়গাটার কন্ট্রোল নিয়ে ভুটান এবং কুচবিহার রাজাদের মধ্যে যুদ্ধ চলছিল। অনেক গল্প আছে, সেটা সারসংক্ষেপে করলে এই দাঁড়ায় যে কুচবিহারের রাজারা ইংরেজদের আমন্ত্রণ করে ভুটানিদের সাথে লড়াই করার জন্যে, এবং ইংরেজরা সামিল হয়ে তাদের ভুটানের রাজাদেরকে হারিয়ে দেয়। তারপরে সাইন হয় ট্রিটি অফ সিনচুলা। সেই ট্রিটি অফ সিনচুলা সাইন হওয়ার পরে এই যে ফোর্ট, এটা ইংরেজদের হাতে আসে। তার আগে এটা একটা সামান্য চেকপোস্টের মতো ছিল, কিন্তু ইংরেজরা হাতে আসার পরে কি করে সেটা এবার বলবো। সেটা হাতে পাওয়ার পরে তারা এই ফোর্টটাকে একটা প্রিজনে কনভার্ট করে। এটা মূলত বাঁশ দিয়ে তৈরি ছিল তার আগে, কিন্তু ইংরেজরা এখানে স্টোন এবং সিমেন্ট ব্যবহার করে আরও মজবুত করে বানায়। একটা হাই সিকিউরিটি প্রিজন হিসেবে ইউজ করা হয়, এবং বলা হয় কালাপানি বা আন্দামানের সেলুলার জেলের পরে এটাই ছিল অত্যন্ত একটা হাই সিকিউরিটি প্রিজন, কারণ এখান থেকে পালানো ছিল খুব কঠিন। तो ये इस टाइप का फोर्ट था पहले। আচ্ছা, पहले तो देखिए इस टाइप का फोर्ट है। ये सब ब्रिटिश का सेना सब था सर। बोलते हैं सर ना इधर पर नेताजी सुभाष चंद्र बोस को भी लेके आया था बोलते हैं सर। अभी तक मुझे भी ऐसा प्रूफ नहीं मिला है कि नेताजी सुभाष चंद्र बोस को लेके आया था। सर बोलते हैं बहुत लोग ही नेताजी सुभाष चंद्र बोस को एक बार इधर ही लेके आया था बोलता है। नेताजी का सुभाष चंद्र बोस का जो जेल था ना सर, यही पर है। 1993 এখানে এক ভয়াবহ বন্যা হয়। সেই বন্যাতে জয়ন্তী, বক্সার অনেক জিওগ্রাফি চেঞ্জ হয়েছে, অনেক জায়গায় অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেটা আমরা তার ভিডিওতে আলাদা আলাদা জায়গায় বলেছি। শোনা যায় এই ফোর্টের প্রায় 50% জায়গা তখন ল্যান্ডস্লাইডে ভেঙে চলে যায়। বর্তমানে এটাকে একখানা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে বাড়ানোর জন্য কিছু কিছু রেস্টোরেশন এবং রেনোভেশনের কাজ করা হচ্ছে, যেটা দেখে খুব ভালো লাগলো। তো এইভাবে এই ট্যুরিজমগুলোকে প্রমোট তো করতেই হবে, নাহলে আমাদের যে লোকাল হিস্ট্রি, আমাদের লোকাল যা কিছু ইতিহাস আছে সেটা তো একসময় একদিকে হারিয়েও যাবে। তো আমাদের এই বক্সা ফোর্টে যে গাইড ছিল বিশাল, খুব ভালো লেগেছে আমাদেরকে। খুব মিশুকে সদালাপি ছেলে, আলিপুরেও পড়াশোনা করছে, পাশাপাশি গাইডেরও কাজ করে। তো তোমরা চাইলে তোমরাও ওর সাথে গাইডে আসতে পারো। देखिए मेरा नाम है विशाल, मैं इधर का लोकल गाइड हूँ। जैसे कि बॉक्सा हो गया, आपका लेपचा का हो गया, मैं इधर गाइड कराता हुआ। मैं आपका इधर पर आने कहीं भी आने का प्लान होगा तो आप मेरा नंबर ले सकते हैं, कॉल कर सकते हैं मुझे। मैं आप लोग को सारा इधर लेपचा का बॉक्सा घुमा दे सकता हूँ। मेरा नंबर है आपका 7063151458। अगर आएंगे तो मुझे ज़रूर कॉल करिए। আচ্ছা,
আমরা জয়ন্তীতে 3 দিন ছিলাম, তো নাও ইটস টাইম টু গিভ আ রিভিউ ফর বনান্তে হোমস্টে ইন জয়ন্তী। তো ফার্স্টে আমি বলবো রুমের কথা। তো রুমটা খুবই বেসিক, ছিমছাম। দেখো তুমি একটা পাহাড়ের মধ্যে একটা গ্রামের হোমস্টেতে আসছো, তোমার এক্সপেকটেশনটা সেরকমই রাখা উচিত। পরিষ্কার রুমগুলো যেরকম তোমরা দেখেছো। হ্যাঁ, এবার গরম জলের জন্য গিজার নেই, বাট তুমি যখনই চাইবে ওরা কিন্তু তোমাকে গরম জলের ব্যবস্থা করে দেবে, বালতি করে এসে গরম জল দিয়ে যাবে। এবং তুমি যদি বলো যে তোমার রুমটা একটু অপরিষ্কার হয়েও গেছে, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবে। তো আমার খুবই ভালো লেগেছে। আমি একটা পাহাড়ি গ্রামে এসে যেরকম জায়গা থাকার জন্য এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকমই। এবার খাবার ব্যাপারে বলো। খাবার খুব ভালো, প্রচণ্ড হোমলি খাবার। হ্যাঁ, আর অনেক রকম আইটেম তোমাকে প্রত্যেক দিন দেওয়া হবে। কোনো আইটেম এখানে মানে খুব কম আইটেম এটা রিপিট করে, আর প্রত্যেকটা খাবার প্রচণ্ড সুস্বাদু। সে মাছ হোক, ডিম হোক কি মাংস, প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু। আচ্ছা, আর কামিং টু লোকেশন, দেখো জয়ন্তীর সব থেকে বড় জায়গা হচ্ছে জয়ন্তী রিভার বেড। এর এই বনান্তে রিসর্ট, বনান্তে হোমস্টেটা ঠিক রিভার বেডের সামনেই। ইনফ্যাক্ট আমরা যখন এখন রিভিউ দিচ্ছি, তো আমরা এই রিভার বেড দিয়ে হাঁটতে হাঁটতেই রিভিউ দিচ্ছি। তো এইটা আমার মনে হয় বনান্তের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। আর অ্যাবাউট এদের বিহেভিয়ার তুমি যদি বলো। বিহেভিয়ার, স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো। অ্যাকচুয়ালি গ্রামের মানুষ খুব সরল সাদাসিধে মানুষ এরা। হ্যাঁ, ওরা তোমার সঙ্গে গল্প করবে, এখানকার জায়গার কথা অনেক জানতে পারবে, আর তুমি যখন যেরকম চাইবে সেইভাবে স্টাফেরা তোমাকে হেল্প করবে। খুব ভালো বিহেভিয়ার এদের। তো বনান্তে হোমস্টের ব্যাপারে আপাতত এটুকুই। আমার আবার ইচ্ছা আছে এখানে কখনো আসার, এতটাই ভালো লেগেছে। তোমরাও এসব ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমাদের জয়ন্তী ঘোরাটা এখানেই শেষ। এরপর আবার দেখা হবে তোমাদের সাথে চিলাপাতায়। তবে তোমরা আমাদের অবশ্যই জানিও তোমাদের এই জয়ন্তীর ডিটেল ভ্লগ কেমন লাগলো কমেন্ট বক্সে। আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।